বিএনপির একটাই আক্ষেপ যে সে ইলেকশন তার চাওয়া, ক্ষমতাটা পাবে সে। তাহলে ইলেকশন তো হবে না বা একদম অনিশ্চিত হয়ে গেছে, বিষয়টা তা না। ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসবে। আমি সেজন্য বলছি যে আমরা যারাই আন্দোলন করেছি, আমরা ধরেন একটা বিরাট অংশ কিন্তু পেয়ে গেছি, নগদ পেয়ে গেছি। জি মঞ্জু ভাই, মানে এখন কি পাওয়ার আছে আমি ফিরবো। এখন এই যে জিনিসটা জানতে চাই আক্তার, ছোট করে একটু জানতে চাই, আপনারা 28 তারিখের প্রোগ্রামে একটি কথা বলেছে আপনারা আহ্বায়ক, যে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে আর হবে না। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি করতো আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী রাজনীতি কারা করেছে বা করছে? বাংলাদেশে নানা সময়ে এদেশের প্রেক্ষাপটে পাকিস্তানের যে অবদান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হলো যে 71 পূর্ব যে সময়, সে সময় থেকে নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো বিভেদের জায়গায় জায়গায় তৈরি হয়েছে। সে জায়গায় কেউ যদি পাকিস্তানপন্থী রাজনীতিও করতে চায়, এটা করতে চাওয়ার মতো অনেক মানুষ ছিল একটা সময় পর্যন্ত। না এখন কি করছে বা ইদানিংকালে করেছে কিনা, নাকি এটা আপনারা কাউকে খুশি করবার জন্য বলেছেন এদের বক্তব্যটা? না, ব্যাপারটা হলো যে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করেছি যে বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে। বাংলাদেশে 71 পূর্ববর্তী যে পাকিস্তান, সে পাকিস্তানেও বাংলাদেশ আর ফিরবে না, বা ভারতের কাছে হাসিনার যে বর্গা দেওয়া বাংলাদেশ, সেই বর্গা দেওয়া বাংলাদেশটাও আর হবে না। বাংলাদেশটা স্বনির্ভর হবে, এটাই হচ্ছে আমাদের পলিসি। কারা পাকিস্তানপন্থী রাজনীতি করলো, কারা ভারতপন্থী রাজনীতি করলো, এটা সময়ের ফেরে এটা পরিষ্কার হবে, এটা জনগণ পরিষ্কার করবে। সেই জায়গায় আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করেছি। আপনাদের আমাকে আরেকটা কথা বলেছে যে তুমি কে আমি কে বিকল্প, এটি স্লোগান হিসেবে দিয়েছি, কিন্তু আসলে কি এই স্লোগানটি ছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নাকি আপনারা এখানেও কোনো কিছু ইতিহাস বিকৃতি করতে চাচ্ছেন বা কোনো কিছু সামনে আনতে চাচ্ছেন না? আমি বলি, এই আন্দোলনের সময়টাতে অনেকগুলো স্লোগান শুরু হয়েছে। না, কিন্তু মূল স্লোগান কোনটি ছিল, কোনটির উপর ডিপেন্ড করে আন্দোলনের সামনে এগোলো? স্লোগানের যখন প্রসঙ্গ আসলো, যখন প্রথম দিকে স্লোগানটা হচ্ছিল, তখন স্লোগান আসছে যে মেধা না কোটা। জি, এই স্লোগানটা এসেছে। তো মেধা মেধা এইভাবে স্লোগানটা বিবর্তিত হয়েছে। একদম হাইকোর্টের পক্ষ থেকে যখন রায় আসলো, তখন অনেকেই এই স্লোগানটা দেওয়ার চেষ্টা করেছে যে হাইকোর্ট না শাহবাগ। এই স্লোগানটা যদিও ব্যক্তিগতভাবে আমার পছন্দের জায়গা ছিল না। কারণটা হলো, এর আগে শাহবাগের একটা অতীত অভিজ্ঞতা আছে, যেখানে বাংলাদেশের বিচারালয়ের যে রায়, সেটার বিপক্ষে গিয়ে গণজাগরণ মঞ্চ শাহবাগ ঘটিয়ে ফেলেছিল। এই কারণে হাইকোর্ট না শাহবাগ এখনকার প্রেক্ষাপটে যখন স্লোগানটা হচ্ছিল, তখন আমার এটা পছন্দ হচ্ছিল না। এই স্লোগানটাও সেখানে প্রথম দিকে হয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, সেটা হলো তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে কটূক্তি করলেন, রাজাকার নাতিপুতি বললেন, ওই সময়টাতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়লেন। একদম, যে তাদেরকে যে রাজাকার বলাটা, এই রাজাকার বলাটাকে তারা মানতে পারলেন না। তারা কিন্তু তখন স্লোগান দিলেন হলের মধ্যে, তখন স্লোগান হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার বলার যে টেন্ডেন্সি, এটাকে চূড়ান্তভাবে অস্বীকার করে এটার প্রতি চূড়ান্ত বিদ্রুপাত্মক একটা স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান। এবং আমার স্পষ্ট মনে পড়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনটি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নাকি বিকল্প বিকল্প, কোনটি? অনেকগুলো স্লোগান হয়েছে, অনেকগুলো স্লোগান হয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার ওই রাতের সবথেকে প্রধানতম স্লোগান। কিন্তু যখন বলেনি, জি একদম শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, আপনারাও কি এখন রাজনৈতিক দল করে বিভিন্ন দেশ বা বিভিন্ন গোষ্ঠীর সাথে কি নেগোসিয়েশন শুরু করেছেন? এমন কি একদম শেষ স্লোগানের যে বিষয়টা এখানে আমার একটু বলতে হবে, কারণটা হলো যে এটা এক কথায় উত্তর দেওয়া যায় না। কারণ এক কথায় ইতিহাসের পুরোটা চরিত্র ফুটে ওঠে না। তুমি কি আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানও যেমন ছিল, ওই দিনই আমার ফেসবুক প্রোফাইলে ঘেটে দেখবেন যে আমি কিন্তু তখন স্লোগান দিয়েছি যে শেখ হাসিনা যে স্বৈরাচার, এই কথাটা বলে আমরা তখন স্লোগান দিয়েছি। এবং বিকল্পের যে স্লোগান, সেটাও কিন্তু এসেছে। অর্থাৎ স্লোগান যে আসেনি তুমি কে আমি কে বিকল্প, কারণ সরকারের পক্ষ থেকে, হাসিনার পক্ষ থেকে বারবার এই কথাটা বলা হতো যে বিকল্পকে, আমরাই যে বিকল্প, দেশের মানুষই যে বিকল্প, এই স্লোগানটাও কিন্তু এসেছে। অর্থাৎ ইতিহাসের কোন একটা পার্ট, মানে রাজনৈতিক দল করতে গিয়ে কি নেগোসিয়েশন করতে যাচ্ছে, সেটাকে অস্বীকার করবার মতো অভিযোগ করার যে টেন্ডেন্সি, এটা থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার। আচ্ছা আচ্ছা, একদম 10 সেকেন্ডে মঞ্জু ভাই আপনি একটু শেষ করে দেবেন। আপনার কাছে কি মানে, নাগরিক পার্টি যখন নাগরিক কমিটি থেকে রাজনৈতিক দলের রূপান্তর হলো, তারাও কি অন্যান্য দলের মতো নেগোসিয়েশনের রাজনীতিতে গেল কিনা 10 সেকেন্ডে? নাগরিক পার্টি তো একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা রাজনৈতিক দলে পর্যবসিত হয়েছে। কিন্তু তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো থ্রেট আছে, এবং সেই চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি, পারা উচিত। কারণ ওই যে আমি আপনাকে বললাম
যে আপনি জামাত, বিএনপি, আমরা, তারা সবাই সবকিছু পেয়ে গেছি, জি, কিন্তু যার সন্তান হারায় গেছে, জি। যার চোখ চলে গেছে, যার পা চলে গেছে, ও কিন্তু ফিরে পাবে না। ও আর ফিরে পাবে না। সুতরাং ওদের প্রত্যাশার জন্যই আমাদেরকে নতুন করে ভাবতে হবে। একদমই। এই জন্য আমরা জনাব কে মঞ্জুর রহমান কতটুকু মঞ্জু- অবদানের জন্য যে ঝগড়াটা, এটা বন্ধ হওয়া উচিত। এবং আমি আপনাকে আগে বলে রাখছি, একদিন না একদিন দুই পক্ষই জি মঞ্জু ভাই আফসোস এবং করবে। আক্তার ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম